আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনসা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজিয়ানা খান নদী। পর্ব ১৪। সুমা বেগম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তার মেয়ে এসব কি বলছে? যবে থেকে সুপ্তি মির্জা বাড়িতে রয়েছে, খুব কম সময়ই গ্রামের বাড়িতে এসেছে। এমনকি ঈদ, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো উপলক্ষেও সে গ্রামের বাড়িতে যাওয়ার চেয়ে মির্জা বাড়িতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। অথচ আজ সেই মেয়েটাই নিজ থেকে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তিনি ভালো করে মেয়ের দিকে তাকালেন। সুপ্তির চেহারাটা যেন আগের মতো নেই। চোখের নিচে গাঢ় কালচে ছাপ পড়েছে, মুখ ভর্তি ক্লান্তি। মনে হচ্ছে অনেকদিন ধরে ঠিকমতো ঘুমোয়নি। ভেতরে ভেতরে কোনো এক অদৃশ্য যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। রুমা বেগম ধীরে ধীরে এগিয়ে এসে মেয়ের দুগালে হাত রাখলেন। কি হয়েছে তোর? মায়ের কণ্ঠে এতটুকু মমতা পেতেই সুপ্তির চোখের জল বাঁধ ভাঙল। সে ফুপিয়ে কেঁদে উঠে। মেয়ের কান্না দেখে সুমা বেগম বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে মা, আমাকে বল। কোনো সমস্যা হয়েছে? সুপ্তি কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখান থেকে চলে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। এত বছর ধরে এখানে আছিস, কোনোদিন তো এমন কথা বলিসনি। কেউ কি তোর সঙ্গে খারাপ আচরণ করেছে? সুপ্তি মাথা নাড়ল। না মা, আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি, বরং আমি নিজেই একতরফা ভালোবাসার জন্য কষ্ট পেয়ে যাচ্ছি। কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই। মেয়ের কথা শুনে সুমা বেগম ভীষণ অবাক হয়ে গেলেন। একতরফা ভালোবাসা মানে? সুক্তি এবার তার মাকে জড়িয়ে ধরলো। কান্নায় তার গলা ভারী হয়ে এসেছে। মা, আমি নিজেও জানি না কবে কিভাবে প্রণয় ভাইকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওটা যে শুধু আমার একতরফা ভালোবাসা ছিল। প্রণয় তো বিয়ে করে ফেলেছে, আরো নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে। এইসব আমি আর দেখতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। সুমা বেগম যেন হতভম্ব হয়ে গেলেন। তুই তুই প্রণয়কে ভালোবাসিস? হ্যাঁ মা, আর সেই ভালোবাসার জন্যই আমি অনেক বড় পাপ করে ফেলেছি মনে হয়। তুই তো কোনোদিন আমাকে এইসব বলিসনি। যদি আগে বলতিস তাহলে আমি তো বড় আপার সঙ্গে কথা বলে দেখতাম। সুপ্তি নাক টেনে চোখ মুছল। না মা, প্রণয় আমার জন্য তৈরি হয়নি। যদি ও আমার জন্যই হতো তাহলে হাজার বাধা পেরিয়ে একদিন না একদিন আমার কাছে ফিরে আসতো। কিন্তু ও তো আমার জন্য নয়। আমি অনেক কষ্টে এই সত্যিটা মেনে নিয়েছি। তুমিও শুধু একটা কাজ করো, আমাকে এখান থেকে নিয়ে চলো। সুমা বেগম বুঝতে পারলেন তার মেয়ে এখন ভীষণ আবেগপ্রবণ অবস্থায় আছে। এই মুহূর্তে তাকে বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সেই সঙ্গে তিনি এটাও জানতেন, যদি সুপ্তি এখন গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে যায় তাহলে খুব শিগগিরই তার বাপ ও দাদি মিলে তার বিয়ের জন্য চাপ দিতে শুরু করবে। কত সংগ্রাম করে আজ এত দূর এসেছে, সেটা একজন মা হিসেবে সুমা বেগমের চেয়ে ভালো আর কে জানে। তিনি মেয়েকে নিজের বুকে টেনে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমার কথা শোনো মা, নিজেকে শক্ত করো। একবার ভেবে দেখো তুমি ওই ছেলেবেলা থেকে কত কষ্ট করে পড়াশোনা করেছো। তোর বাপ আর তোর দাদি তোর বিয়ে দেওয়ার কত চেষ্টা করেছে, কিন্তু তুই নিজের স্বপ্ন ছাড়িসনি। তোর স্বপ্ন ছিল একজন ভালো লেকচারার হওয়ার। আর এটা শুধু তোর স্বপ্ন নয়, এটা আমারও স্বপ্ন। তিনি একটু থেমে আবার বললেন, শুধুমাত্র একটা কষ্টের জন্য তুই নিজের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারিস না। তোর সামনে এখনো অনেক পথ পড়ে আছে। ঠিক আছে, তুই কিছুদিন আমার সঙ্গে গ্রামের বাড়িতে চল। পরিবেশ বদলাতে হয়তো মনটাও একটু ভালো হবে। তারপর আবার ফিরে এসে পড়াশোনা শুরু করবি। কারণ তুই তো জানিস তোর বাবা কোনোদিন তোকে হোস্টেলে থেকে পড়া মেনে নিবে না। শুধু আমার বড় আপার বাড়িতে থাকিস বলেই তিনি রাজি হয়েছিলেন। আমি চাই না তুই নিজের স্বপ্ন থেকে সরে আসিস। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল সুক্তি। ধীরে ধীরে তার কান্না থেমে এলো। আসলে সে নিজেও জানতো পড়াশোনার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, নিজের স্বপ্ন পূরণের জন্য কত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করেছে। ভালোবাসার অনুভূতি থাকা সত্ত্বেও কখনো সেটাকে প্রশ্রয় দেয়নি। চাইলে বহু আগেই প্রণয়কে নিজের মনের কথা জানাতে পারত, কিন্তু সে সব সময় ভেবেছে এইসব আবেগে জড়িয়ে পড়লে তার পড়াশোনার ক্ষতি হবে। তাই নিজের অনুভূতিগুলো বুকের ভেতরেই লুকিয়ে রেখেছিল। কিন্তু সে কখনো কল্পনাও করেনি এত দ্রুত প্রণয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। যেদিন সে বিয়ের খবর জানতে পেরেছিল
সেদিন ছিল বিয়ের ঠিক আগের দিন। খবরটা শোনার পর পুরো রাত এক ফোঁটা ঘুমোতে পারেনি সে। বুকের ভেতর হাজারো আর্তনাদ জমেছিল, অথচ মুখে ফুটে কাউকে কিছু বলার সাহস হয়নি। হয়তো এই কারণেই বলা হয়নি। মেয়েদের বুক ফাটে, তবুও মুখ ফাটে না। সেদিন সুপ্তির অবস্থাও ঠিক তেমনই ছিল। বুক ভরা অসহ্য যন্ত্রণা নিয়ে সে সারা রাত নীরবে কেঁদেছিল, অথচ পৃথিবীর কেউ সেই কান্নার শব্দ শুনতে পায়নি। শিকদার বাড়িতে প্রণয় এই মুহূর্তে সূচনার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ধীর দৃষ্টিতে চারপাশটা দেখছে। ঘরটাতে পা রাখলেই বোঝা যায় এটা এমন একজন মানুষের ঘর যার মনটা এখনো শিশুসুলভ সরলতায় ভরা। বিছানার দুপাশে সারি সারি টেডি বিয়ার সাজানো, দেয়াল জুড়ে অসংখ্য ছবি, কোথাও ছোট সূচনা, কোথাও দুই বেনি করে দাঁড়িয়ে থাকা, কোথাও স্কুল ড্রেস পরা হাসি মুখে, আবার কোথাও বর্তমানে পরিণত লাজুক তরুণী। একপাশে বুকসেলফ ভর্তি একাডেমিক বই আর আরেক পাশে গল্প উপন্যাসের ছোট একটা জগৎ। বেলকনিতে সারি সারি ফুলের টব, রাতের হালকা বাতাসে দুলছে তাদের পাতাগুলো। ছোট ছোট শোপিসে সাজানো তার ঘরটা। প্রণয় ধীরে ধীরে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। অজান্তেই তার মনে হচ্ছিল এই ঘরের প্রতিটা কোণা যেন সূচনার উপস্থিতি ছড়িয়ে আছে। ঠিক তখনই বাথরুম থেকে দরজাটা খুলে গেল। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সূচনা। তার পরনে রানী গোলাপি রঙের একটি চুড়িদার, সদ্য ধোয়া ভেজা চুলগুলো কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। মুখে নেই কোনো বাড়তি সাজ, অথচ তাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর সাজটি যেন তার এই স্বাভাবিক রূপ। এর দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও আটকে গেল। সে প্রায়ই ভাবতে চেষ্টা করে সূচনা কি সত্যি এত সুন্দর, নাকি ভালোবাসার কারণে তার চোখে সূচনা সব সময় অন্যদের চেয়ে বেশি সুন্দর লাগে। তবে একটা বিষয় সে নিশ্চিত, তার চোখে সূচনা অসম্ভব সুন্দর। এমন সুন্দর যাকে দেখলে কিছুক্ষণ শব্দ হারিয়ে যায়। সূচনা অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার করলো চুলে। গরম বাতাসে ভেজা চুলগুলো বারবার উড়ে যাচ্ছে। প্রণয় কখন যে নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে সূচনা বুঝতেই পারেনি। উড়ে আসা ভেজা চুলের গুছগুলো বারবার প্রণয়ের মুখে ছুঁয়ে যাচ্ছিল। চুল থেকে ভেসে আসা শ্যাম্পুর মিষ্টি সুবাস আর সূচনার উপস্থিতি মিলিয়ে মুহূর্তে এক অদ্ভুত কোমল করে তুলেছিল। প্রণয়ের বুকের ভেতর কেমন যেন অচেনা একটা অনুভূতি জেগে উঠল। সে ধীরে ধীরে একটু ঝুঁকলো, সূচনার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। দুজনের মাঝে দূরত্ব যেন অজান্তেই কমে এলো। ঠিক তখনই সূচনা হঠাৎ পেছন ফিরল, আর ফিরেই থমকে গেল। প্রণয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে ছিল শুধু গভীর মুগ্ধতা, যেন অনেক কথা বলতে চায়, অথচ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। সূচনার বুকটা হঠাৎ কেঁপে উঠল। অকারণে গাল দুটো গরম হয়ে এলো। নিজেকে সামলে নিয়ে সে দ্রুত বলল, আসলে আমার মেকআপ তুলতে একটু সময় লেগেছিল, তাই ফ্রেশ হতে দেরি হয়ে গেছে। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যেন যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। সূচনার কথায় যেন প্রণয়ের ঘোর কাটলো। সে বুঝতে পারলো এতক্ষণ ধরে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হালকা গলা খাকিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর গুছিয়ে রাখা পোশাক হাতে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সূচনা যেন দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছিল এতক্ষণ বুকের ভেতর ছোট একটা বড় ঝড় বয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। অতঃপর ফিসফিস করে বলল, আশ্চর্য, এত লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু কথাটা বলে শেষ করার আগেই নিজেই হেসে ফেলল। দুহাত দিয়ে মুখ ঢেকে নিল লজ্জায়। আজ প্রণয় আর সূচনা দুজনই ভীষণ ক্লান্ত। সূচনা এখন আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চুলে চিরুনি চালাচ্ছে। ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো প্রণয়। ভেজা চুলে তোয়াল ঘষতে ঘষতে সে সূচনার দিকে তাকিয়ে বলল, সূচনা, আজ কিন্তু তুমি চুল বেঁধে ঘুমাবে। খবরদার, চুল খুলে রেখে ঘুমাবে না। সূচনার পেছন ফিরে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ এভাবে চুল খুলে ঘুমালে চুল নষ্ট হয়ে যায়। সূচনা হালকা হেসে বলল, আসলে বাসায় থাকলে আম্মুই সব সময় আমার চুল বেঁধে দিত, আর আপনাদের বাড়িতে গিয়ে তো ব্যস্ততার মধ্যে ঠিকমতো সময়ই পাইনি, তাই এভাবে ঘুমিয়ে পড়েছিলাম।
কথাটা শুনে প্রণয়ের ভ্রু সামান্য কুঁচকে গেল। গভীর স্বরে সে বলল, এতে আবার কোনো কথা? আপনার বাড়ি মানে? এটা তো এখন শুধু আমার বাড়ি নয়, এটা আমাদের দুজনের বাড়ি। সূচনা একটু থমকে গেল, অতঃপর ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, কথা বুঝলাম, কিন্তু আপনি এখন রাগ করছেন কেন? আজব, আমি রাগ করলাম কোথায়? ওই যে ক্লাসরুমে স্টুডেন্টদের সঙ্গে যেমন গভীরভাবে কথা বলেন, ঠিক তেমনই গভীরভাবে বললেন, তাই তো মনে হলো রাগ করেছেন। প্রণয় মুচকি হেসে পড়ল, ও, তাহলে তোমার সঙ্গে মিষ্টি গলায় কথা বলতে হবে? সূচনা সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, অবশ্যই। নিজের বউয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন নাকি প্রতিবেশীর সঙ্গে বলবেন? তার কথায় প্রণয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে বিছানায় গিয়ে বসে পড়ল। কিন্তু আমার বউ তো আমার কাছে আসতে চায় না, তাহলে তাকে আমি মিষ্টি করে কথা শোনাবো কিভাবে? সূচনা চিরুনি নামিয়ে রেখে বলল, কথা শোনার জন্য কানের দরকার, আর বলার জন্য কণ্ঠের। এতে কাছে আসার কি সম্পর্ক? হুম? প্রণয় এবার ফোনটা হাতে নিয়ে সময় দেখল। রাত প্রায় ১১টা। ফোনটা পাশে রেখে সে মাথা নেড়ে বলল, থাক, এসব কথা তুমি বুঝবে না, সেটা আমার ভালোই জানা আছে। সূচনার সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। কেন বুঝবো না? বুঝিয়ে দিলেই তো বুঝবো। আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝি না? প্রণয় কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সূচনা এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তামান্না। সূচনাকে দেখে মৃদু হেসে বলল, কোনো দরকার হলে আমাকে ফোন দিবি, আর ইচ্ছে করলে আমার ঘরেও চলে আসতে পারিস, ঠিক আছে? সূচনার মাথা নেড়ে সম্মতি জানালো, আচ্ছা ঠিক আছে ভাবি। গভীর রাত, চারদিকে ঝড়ো হাওয়া, শু শব্দ। আকাশ যেন নিচের সমস্ত শক্তি উজাড় করে দিয়েছে, মুষলধারে বৃষ্টি ছড়িয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুতের তীব্র ঝলকানি অন্ধকারে আকাশ চিরে চারপাশে এক মুহূর্তেই যেন আলোকিত করে তুলল। আবহাওয়া ভীষণ শীতল, তবুও ঘরের এসি চলছিল। ঘুমের মাঝে সূচনা হঠাৎ খুব ঠান্ডা লাগতেই শুরু করলো। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক ঝলক দিয়ে বিদ্যুৎ চমকালো। তীব্র তীব্র শব্দের ধড়ফড় করে ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে কয়েক মুহূর্ত দিশেহারা চোখে চারপাশে তাকিয়ে রইল সূচনা। ঘরের কোণে জ্বলতে থাকা হালকা হলুদ ডিম লাইটের আলোয় দেয়ালে টানানো ঘড়িটার দিকে নজর যেতেই দেখলো রাত ২টো বাজে। ঘুম জড়ানো চোখে পাশে তাকালো সূচনা, কিন্তু প্রণয় নেই। মুহূর্তেই তার বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। এত রাতে প্রণয় কোথায় গেল? মনে মনে নানা চিন্তা উকি দিতেই হঠাৎ বিদ্যুতের আলো চলে এলো। নিমেষেই পুরো ঘর ডুবে গেল ঘন অন্ধকারে। সূচনার গলা শুকিয়ে এলো। অজান্তেই একটা ফাঁকা ঢোক গিলল সে। ঠিক তখনই বুঝতে পারল তার ভীষণ পিপাসা পেয়েছে। অন্ধকারে হাঁটতে হাঁটতে ফোন খুঁজতে লাগলো সে। প্রথমেই না পেয়ে কিছুক্ষণ পরে অবশেষে ফোনটা হাতে পেল। দ্রুত ফ্ল্যাশ লাইট অন করতেই সাদা আলোয় ঘরের একাংশ আলোকিত হয়ে উঠল। ধীরে পায়ে টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢাললো সে। কিন্তু গ্লাসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের আকাশ ফাটিয়ে প্রচন্ড শব্দে একটি বাজ পড়ল। আচমকা সেই বিকট শব্দে চমকে উঠল সূচনা। হাত থেকে গ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে গেল। ঝনঝন শব্দে কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। শব্দটা শোনা মাত্রই বেলকনি থেকে দ্রুত ভেতরে ঢুকে এলো প্রণয়। কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙেছিল, কিন্তু আর ঘুম আসছিল না বলেই চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল সে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শুনেই এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসলো। উদ্বিগ্ন চোখে দ্রুত সূচনার দিকে তাকিয়ে প্রণয় দেখলো, আর তাকে দেখা মাত্রই সূচনা যেন নিজের সমস্ত ভয়ে ভুলে ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাথাটা গিয়ে ঠেকলো প্রণয়ের বুকে। প্রণয় স্পষ্ট অনুভব করলো ভয়ে অস্বাভাবিকভাবে কাঁপছে মেয়েটা। এক হাত দিয়ে সূচনার মাথা আর অন্য হাত দিয়ে তার পিঠে আগলে নিল সে। বুকের সঙ্গে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা আলতো করে নামিয়ে আনলো নিজের কাঁধে। অতঃপর সূচনার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু স্বরে স্বাভাবিকভাবে ফিসফিস করে বলল, ইটস ওকে, আই অ্যাম হিয়ার। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমার কাছে সূচনা। প্রণয়ের শান্ত আশ্বস্ত করা কণ্ঠ শুনে সূচনার চোখ চোখ বন্ধ করে আরো শক্ত করে আঁকড়ে ধরলো তাকে। বাইরে তখনও ঝড় চলছে, বৃষ্টি পড়ছে অবিরাম।
কিন্তু প্রণয়ের বুকের ভেতর আশ্রয় পেয়ে সূচনা মনে হলো পৃথিবীর সমস্ত নিরাপত্তা এই এক জায়গাতেই লুকিয়ে।